একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ভূগোল বিষয়ের দ্বিতীয় ক্লাসে। আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে কথা বলবো। তার আগে আমরা একটু পূর্বের ধারণাটা নিয়ে নিই। সেটা হচ্ছে যে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম ভূগোল কি, ভূগোলের কেন ভূগোল আমরা পড়বো, অর্থাৎ ভূগোল পড়ার প্রয়োজনীয়তা, ভূগোলের গুরুত্ব, প্রাকৃতিক ভূগোলের বিষয়বস্তু পরিধি ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে ভূগোলের জনক হচ্ছে ইরাটোস্থেনিস, গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। তিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি প্রচলন করেন। আর আমরা বলেছিলাম যে বাংলা ভাষায় আমরা যে ভূগোল শব্দটি ব্যবহার করি সেটি এসেছে ভারতীয় পণ্ডিত সূর্য সিদ্ধান্ত কাছ থেকে। তিনি ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেন এবং আমরা দেখি যে ভারতীয় বিভিন্ন ভাষায় একই প্রতিশব্দ ব্যবহার করা হয়। এবং তার সাথে আমরা ভূগোলের বিষয়বস্তু 4টি মণ্ডলে ভাগ করেছিলাম। তোমাদের যদি মনে থাকে তাহলে আমরা এইভাবে ভাগ করেছিলাম: অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল এবং জীবমণ্ডল। তো দেখো যে তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম অংশ অশ্বমণ্ডল, অর্থাৎ পৃথিবীর যে উপরিভাগের গঠন এবং তার নিচের যে গঠন কাঠামো, সেই বিষয়গুলি নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে কথা বলবো। তো আসো, তোমরা অলরেডি জানো যে আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক, ভূগোল ও পরিবেশ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজকে আমরা তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এই যে একটা পৃথিবী এবং পৃথিবীর মাঝখানের যে অংশগুলি তোমরা দেখতে পাচ্ছ, কেন্দ্রমণ্ডল, তারপরে গুরুমণ্ডল এবং ভূত্বক। তাহলে এর থেকে নিশ্চয়ই ধারণা করতে পারছো যে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পৃথিবীর গঠন এবং অভ্যন্তরীণ যে কাঠামো, সেই বিষয়টা নিয়ে। আসো আমরা প্রথমে একটি চিত্র দেখে নিই। তোমরা এই যে এখানে যে পৃথিবীর চিত্রটি দেখতে পাচ্ছ, যে ভূত্বক থেকে শুরু করে কেন্দ্রভাগ পর্যন্ত, আমরা যদি এই অংশটি খেয়াল করি তাহলে তোমরা দেখবে যে এই যে একদম বাহিরের যে অংশ সেটিকে আমরা বলছি ভূত্বক, এবং উপরের যে স্তর, এই যে এই স্তরটা, এটাকে আমরা বলি অশ্বমণ্ডল। তারপরে হচ্ছে গুরুমণ্ডলের 2টি অংশ এবং পরিশেষে কেন্দ্রমণ্ডলের 2টি অংশ। তাহলে এটা আমরা একটু লক্ষ্য রাখি এবং তার সাথে আমাদেরকে মনে রাখার দরকার যে পৃথিবী প্রথম অবস্থায় ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পদার্থের গোলক। তোমরা জানো যে এটি বায়বীয় গ্যাসীয় পদার্থের গোলক ছিল এবং পৃথিবীর উৎপত্তি প্রায় 460 কোটি বছর আগে। এটি কিছু কম বেশি হতে পারে, কারণ একদম আদি অবস্থায় পৃথিবী যখন গ্যাসীয় অবস্থায় ছিল, কোনো কঠিন পদার্থ ছিল না, সেই সময়ের সময়কাল নিরূপণ করা একটু কঠিন। তারপরেও বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার সাহায্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে পৃথিবীর বয়স 460 কোটি বছর এবং এটি জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড থেকে পর্যায়ক্রমে ধীরে ধীরে শীতল হয়ে তরল পদার্থে পরিণত হয়। এবং তোমরা একটি ছোট্ট উদাহরণ আমি এক্ষেত্রে দিব। তোমরা যখন দুধ জাল দাও তখন লক্ষ্য করবে যে তরল দুধ যখন আমরা ক্রমাগত জাল দিতে থাকি তখন এর উপরটা ফুটতে থাকে এবং সেই দুধ যখন আমরা ঠান্ডা করতে থাকি তখন আমরা দেখি যে এর দুধের উপরি অংশে ধীরে ধীরে একটি পাতলা আস্তরণ পড়ে এবং যত সময় যায় আস্তরণটি মোটা হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা দুধের স্বরের কথা বলছি। ঠিক পৃথিবীর উপরেও এই একই ঘটনা ঘটে। এই জ্বলন্ত পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে তখন তার উপরে একটি আস্তরণ পড়ে এবং তোমরা লক্ষ্য করবে যে চুলায় যখন গরম অবস্থায় থাকে তখন দুধের স্বরটি থাকে টান টান, কিন্তু আমরা যখন দেখি যে এটি ঠান্ডা হয় তখন এর উপরিভাগ কুঁচকে যায়। অর্থাৎ পৃথিবী যত শীতল হতে থাকে তার উপরিভাগ ধীরে ধীরে কুঁচকে যেতে থাকে। পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন গঠন কাঠামোর মধ্য দিয়ে এর উপরিভাগের নানাবিধ পরিবর্তন সাধিত হয় এবং আমরা দেখি যে পর্বত, মালভূমি বা সমভূমি তৈরি হয়। আমরা এই বিষয়গুলি নিয়ে এর পরে কথা বলবো। আমরা জাস্ট তোমাদেরকে একটা প্রাথমিক ধারণা দিলাম এবং আমরা আজকে যখন আলোচনা করব তখন দেখব যে পৃথিবীর এই যে কেন্দ্রভাগ কিন্তু এখনো তরল, এই মাঝের অংশ এখনো তরল, যদিও কেন্দ্রভাগ কঠিন। তো আসো আমরা পরের চিত্রটি দেখি।
আমরা দেখব যে এই পৃথিবীতে যদি আমরা এই আজকের অধ্যায়টি যদি আমরা কথা বলি তাহলে আমরা বেশ কতগুলি শব্দ পাবো। তোমরা 1 নম্বরে দেখতে পাচ্ছ যে ভূত্বক, তারপর অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, সিয়াল, সীমা, নিফে, ক্রোফে সীমা এবং সিসমিক ওয়েভ। আমরা উপরের সবগুলি অংশই আজকে আলোচনা করব, তবে তার আগে আমরা এই যে সিসমিক ওয়েভ এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। তোমরা এই চিত্রটি দেখো, এখানে আমরা সিসমিক ওয়েভের 4টি অংশ আমরা দেখাচ্ছি: প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ, রিলে ওয়েভ এবং লাভ ওয়েভ। আমরা রিলে ওয়েভ এবং লাভ ওয়েভকে সারফেস ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ বলে আখ্যায়িত করি। এটি বর্ণনা করার আগে আমরা ভিডিওটা একটু দেখে নিই ব্রিটানিকার থেকে। ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে ভূমিকম্প যখন সংঘটিত হয় তখন আসলে কি ঘটে। The shifting rock in an earthquake causes vibrations called seismic waves that travel within Earth or along its surface. Scientists use an instrument called a seismograph to record data about seismic waves. This yields information that can help scientists learn not only about earthquake behavior, but also about the structure of Earth itself. There are two broad classes of seismic waves: body waves and surface waves. Body waves travel within the body of Earth. They include P, or primary waves, and S, or secondary waves. P waves cause the ground to compress and expand, that is, move back and forth in the direction of travel. They are called P ওয়েভ বা প্রাইমারি ওয়েভ যেটা, সেটা হচ্ছে কি যে এটা সংকোচন প্রসারণের ফলে সামনের দিকে অগ্রসর হয় এবং আমরা দেখি যে প্রাইমারি ওয়েভ কঠিন, তরল বা বায়বীয় সব ধরনের মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। আর সেকেন্ডারি ওয়েভ হচ্ছে প্রাইমারি ওয়েভের পরেই আসে এবং এটি শুধুমাত্র কঠিন পদার্থের মধ্যে দিয়ে গমন করতে পারে। আমরা এখানে যেটা দেখব সেটি হচ্ছে কি যে উলম্ব বরাবর এটি আনুভূমিকভাবে, অর্থাৎ একটা বস্তুকে উপরের নিচের দিকে কি করে থাকে, কাঁপাতে থাকে এবং সামনের দিকে অগ্রসর হয়। এবং আমরা দেখব যে সেকেন্ডারি ওয়েভ এবং যে প্রাইমারি ওয়েভ এবং সেকেন্ডারি ওয়েভ তারপরে কিছুক্ষণ পরে, এটি আধা ঘন্টা পরেও হতে পারে, যে সারফেস ওয়েভটা যায় এবং এটি হচ্ছে তোমার দীর্ঘ তরঙ্গ আকারে যায়। এবং আমরা সারফেস ওয়েভকে তোমরা এর আগে দেখেছো যে দুটি ভাগে আমরা ভাগ করি, একটি হচ্ছে তোমার লাভ ওয়েভ আর আরেকটি হচ্ছে রিলে ওয়েভ। তোমরা এখানে দেখো যে লাভ ওয়েভের ফলে আমরা দেখব যে ডানে বামে, অর্থাৎ তরঙ্গ সোজা না গিয়ে ডানে বামে ঘুরে যাবে এবং তার ফলে আমরা দেখি যে বস্তুগুলিকে সাধারণত এইভাবে কাঁপাতে থাকে। এবং আমরা রিলে ওয়েভে যেটা দেখব যে এটা সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের মতো যায়, অর্থাৎ একটা ঘুরাইতে ঘুরাইতে সামনের দিকে অগ্রসর হয়। এবং আমরা দেখব যে ভূমিকম্পের ফলে ম্যাসিভ ডিস্ট্রাকশন যেটা আমরা দেখি যে মানে ভয়াবহ যে ক্ষয়ক্ষতি, সেই ক্ষয়ক্ষতিটা কিন্তু এই তোমার হচ্ছে সারফেস ওয়েভের কারণেই হয়ে থাকে। আমরা আবার স্লাইডে ফেরত যাই। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমরা যদি দেখি যে প্রাইমারি ওয়েভ হচ্ছে কি যে কোনো মাধ্যমে পরিচালিত হতে পারে এবং আমরা দেখি যে এটা তোমার হচ্ছে কি হবে যে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হবে। অপরদিকে আমরা দেখব যে সারফেস ওয়েভ যেটা আছে, সেই সারফেস ওয়েভ কি হবে যে তোমার উপরের নিচে, ঢেউটা উপরের নিচে যাবে এবং সামনের দিকে অগ্রসর হবে। এবং এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটি হচ্ছে কি যে সারফেস ওয়েভের ফলে বস্তুগুলি 90 ডিগ্রি কোণে দোল খেতে থাকে। তাহলে আমরা দেখব যে এটি কিন্তু ভূমিকম্পের জন্য প্রাইমারি ওয়েভ তেমন ক্ষতি না করলেও এই সেকেন্ডারি ওয়েভটা কিন্তু বিল্ডিং ধ্বংসের জন্য দায়ী। এবং আমরা দেখব যে ম্যাসিভ ডিস্ট্রাকশন হবে যখন রিলে ওয়েভ এবং লাভ ওয়েভ সংগঠিত হবে, কারণ এই সময় আমরা দেখব যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মানে 90 ডিগ্রি কোণে বস্তুকে বাঁকানোর সাথে সাথে তোমার ডানে বামেও বাঁকাতে থাকে এবং প্রচন্ড ঢেউয়ের সৃষ্টি করে। আসো আমরা তাহলে আমাদের আজকের পাঠ্যতে
ফেরত যাই, আমরা আসলে আজকের ক্লাসে কি কি শিখব। আমরা যেটি শিখব সেটি হচ্ছে যে আমরা অলরেডি পৃথিবীর উৎপত্তি কিভাবে হয়েছে সেই সম্পর্কে খুব সংক্ষেপে একটা ধারণা প্রদান করেছি, এবং আরো কিছু কথা আমরা পৃথিবীর উৎপত্তি সম্পর্কে বলবো, ভূত্বকের গঠন সম্পর্কে বলবো, কিন্তু সেটা আমাদের পরবর্তী আলোচনায়। আজকে আমরা যেটাতে মূলত ফোকাস করব সেটি হচ্ছে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো, এবং আমরা তার সাথে অভ্যন্তরীণ গঠন কাঠামো নিয়ে আলোচনা করার আগে আমরা বাহ্যিক গঠন কাঠামো নিয়ে আলোচনা করব, এবং আমরা এর সাথে সাথে দেখব যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো কিভাবে বাহ্যিক গঠন কাঠামোকে প্রভাবিত করে সেই বিষয়টা দেখব। এবং আমি আশা করব তোমরা যদি আমার ক্লাসটি আজকে মনোযোগ সহকারে লক্ষ্য করো তাহলে এই বিষয়গুলি ব্যাখ্যা করতে সক্ষম হবে। আসো আমরা দেখি যে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে ভূত্বক পর্যন্ত যে কোনো দিকে পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ৬৩৭১ কিলোমিটার, আমরা রাউন্ড বলি ৬৪০০ কিলোমিটার, কিন্তু আমরা দেখব যে পৃথিবীর এই যে ব্যাসার্ধ সেটি নিরক্ষরেখা বরাবর কিঞ্চিত বেশি ৬৩৭৪ কিলোমিটার। অপরদিকে আমরা দেখব যে মেরু রেখা বরাবর এই ব্যাসার্ধ অর্থাৎ উত্তর দক্ষিণে এই ব্যাসার্ধ তুলনামূলকভাবে কম থাকে ৬৩৫৬ কিলোমিটার, কিন্তু আমরা গড়ে আমরা এই ব্যাসার্ধকে ৬৩৭১ কিলোমিটার হিসাবে ধরে নিই। এবং আমরা তোমরা তোমাদের কাছে যে পাঠ্য বইগুলি আছে সেই পাঠ্য বইগুলিতে দেখবে যে এই যে আমরা এই অংশে যে বিস্তারগুলি নিয়ে কথা বলবো সেই বিস্তারের বিভিন্ন রকমের পার্থক্য লক্ষ্য করা যায়, কোথাও কম কোথাও বেশি, তবে আমরা একটা গড় এর মধ্যে থাকার চেষ্টা করব। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যদি ভূত্বক থেকে নিচের দিকে গর্ত খনন করি তাহলে খুব বেশি গভীরে পৌঁছাতে পারি না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা গ্যাস তেল উত্তোলনের জন্য সবচাইতে গভীর যে গর্ত খনন করেছে সেটি মাত্র 10 কিলোমিটার। ফলে এই যে ৬৩৭১ কিলোমিটার পৃথিবীর ভেতরের যে অংশ সেই অংশ সম্পর্কে আমাদের প্রত্যক্ষ কোনো ধারণা নেই, কিন্তু আমরা পরোক্ষভাবে পৃথিবীর ভেতরটা কেমন সেই বিষয় নিয়ে আলোচনা করতে পারি বা ধারণা করতে পারি। সেই জন্য আমরা কতগুলি বিষয়ের সাহায্য নিই। এক হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তোমরা জানো যে আগ্নেয়গিরির যখন অগ্ন্যুৎপাত হয় তখন পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে বিভিন্ন গলিত তরল পদার্থ বাইরের দিকে নির্গত হয়। আমরা এটিকে বলি, যখন এটি পৃথিবীর ভেতরে থাকে তখন আমরা সেটিকে বলি ম্যাগমা। এই ম্যাগমাই যখন বায়ুমণ্ডলের সংস্পর্শে চলে আসে এবং ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয় তখন আমরা সেটাকে বলি লাভা। তাহলে আদতে ম্যাগমা এবং লাভা একই পদার্থ অর্থাৎ একই ধরনের উপাদান দিয়ে গঠিত, কিন্তু তাদের অবস্থানগত কারণে আমরা একে ম্যাগমা অথবা লাভা বলে থাকি। তাহলে এই যে লাভা, সেই লাভা পরীক্ষা করে আমরা পৃথিবীর ভেতরের অংশ সম্পর্কে ধারণা করতে পারি, কারণ এই লাভাগুলি ১৫০-২০০ কিলোমিটার কিংবা আরো গভীর থেকে আসতে পারে। তাহলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আমরা যে লাভা পাই সেই লাভা পর্যবেক্ষণ করে পৃথিবীর ভূত্বকের ইমিডিয়েট নিচের অংশ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এই যে আমরা সিসমিক ওয়েভের কথা বললাম যে আমরা ৩ ধরনের সিসমিক ওয়েভ দেখি, প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ, এবং তৃতীয় পর্যায়ের তরঙ্গ যেটাকে আমরা বলছি পৃষ্ঠপ্রবাহ। আমরা পৃষ্ঠপ্রবাহে 2 ধরনের দেখি। পৃষ্ঠপ্রবাহকে আমরা লঙ্গিটিউডিনাল ওয়েভ বা এল ওয়েভ বলি, অর্থাৎ প্রাইমারির জন্য পি ওয়েভ, সেকেন্ডারির জন্য এস ওয়েভ এবং সারফেস বা পৃষ্ঠ তরঙ্গের জন্য এল ওয়েভ। আমরা এল ওয়েভকে আবার 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে লাভ ওয়েভ আর একটা হচ্ছে র্যালি ওয়েভ। তাহলে এই তরঙ্গগুলি আমরা দেখি যে তোমরা যদি বিজ্ঞান পড়ে আসো তাহলে তোমরা দেখবে যে আলোর প্রতিফলন আমরা যখন প্রতিসরণের বিষয়টা আমরা যখন দেখেছি তখন আমরা দেখছি যে বায়বীয় মাধ্যম থেকে কঠিন মাধ্যমে আলো যখন প্রবেশ করে তখন তার দিক পরিবর্তন করে, আবার কঠিন মাধ্যম থেকে যখন বায়বীয় মাধ্যমে ফেরত আসে তখন সে আবার তার দিক পরিবর্তন করে। এই যে মাধ্যমের পরিবর্তনের সাথে সাথে আমরা দেখি যে তরঙ্গ তার দিক পরিবর্তন করে। তাহলে পৃথিবীর অভ্যন্তর ভাগের যে স্তরগুলি রয়েছে সেই স্তরগুলির ঘনত্বের কারণেও আমরা দেখব যে এই তরঙ্গগুলি কি হয়, তার দিক পরিবর্তন করে। আমরা সেই প্যাটার্ন লক্ষ্য করেই আমরা ধারণা করি যে পৃথিবীর কোন স্তর কি ধরনের।
এছাড়া আমরা জ্যোতির্বিদ্যা বা জ্যোতির পদার্থবিদ্যার সাহায্য নিতে পারি কিংবা রসায়নের সাহায্য নিতে পারি। জ্যোতির পদার্থবিদ্যার সাহায্য বলতে আমরা দেখি যে পৃথিবীর বাইরের যে মহাজাগতিক বস্তুগুলি রয়েছে সেগুলি যখন পৃথিবীর কাছাকাছি আসে বা পৃথিবীর উপরে আঘাত করে, যেমন আমরা দেখি যে উল্কা, তোমরা উল্কা চেনো, উল্কা বা শুটিং স্টার, তুমি কখনো কখনো রাতের আকাশে দেখবে যে একটা তারা হঠাৎ করে খসে পড়ছে বা জ্বলন্ত একটা তারা একদিক থেকে আরেক দিকে চলে আসছে। তাহলে এই যে একটা জ্বলন্ত বস্তুপিণ্ড আকাশে আমরা দেখি যে একদিক থেকে আরেক দিকে চলে আসছে এবং কিছুক্ষণ পরেই দেখি সেটি উধাও হয়ে যায়, আসলে এটি হচ্ছে উল্কা। এবং আমরা দেখি যে কিছু কিছু বড় আকারের উল্কা সেটি আকাশেই অর্থাৎ বায়ুমণ্ডলেই নিঃশেষিত প্রজ্বলিত হয়ে ছায়ে পরিণত হওয়ার আগেই ভূপৃষ্ঠে এসে আঘাত হানে। আমরা এইরকম বস্তুকে বলি উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ড পরীক্ষার মাধ্যমেও আমরা কিন্তু পৃথিবীর অভ্যন্তরীণ গঠন কাঠামো কেমন সেই সম্পর্কে একটি ধারণা পেতে পারি। আমরা এখানে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি যে পৃথিবীর গঠন কাঠামো আমরা কিভাবে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি। সেখানে কিন্তু তোমার এখানে আমরা যেটা করতে পারি এটা আমরা ব্যাখ্যামূলক প্রশ্ন দিতে পারি, অথবা তোমার উচ্চতর দক্ষতার এমসিকিউ হতে পারে। অতএব এই বিষয়টা তোমরা একটু ভালো করে দেখবে। ভূত্বক কি? আমরা বলেছি এই যে পৃথিবীর বাইরের অংশ, যে অংশের উপর আমরা বসবাস করি, আমরা চলাচল করি, আমরা সেই অংশটাকে বলি ভূত্বক। আমরা বলেছি যে পৃথিবীর উপরিভাগের যে পাতলা কঠিন আস্তরণ সেটাকে আমরা বলি ভূত্বক। ভূত্বকের গড় গভীরতা তোমরা দেখবে এক এক বইয়ে এক এক রকম আছে, কোথাও 17 কিলোমিটার, কোথাও 30 কিলোমিটার কিংবা কোথাও 35 কিলোমিটার। তো এটা আমরা দেখি যে পার্থক্য রয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তবে আমরা 30 থেকে 35 কিলোমিটার এটিকেই সঠিক হিসাবে নেব। তবে আমরা দেখি যে মহাদেশীয় ভূত্বক অর্থাৎ স্থলভাগের ভূত্বকের গভীরতা তুলনামূলকভাবে বেশি, অপরদিকে সমুদ্র বা মহাসাগরের ভূত্বকের গভীরতা তুলনামূলকভাবে কম। আমরা দেখব যে স্থলভাগের অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের গভীরতা তোমার হবে হচ্ছে মোটামুটি তোমার 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। যেমন আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থান হিমালয় পর্বতমালা, হিমালয় পর্বতমালায় নিচে ভূত্বকের গভীরতা প্রায় 81 কিলোমিটার। অপরদিকে আমরা যদি রাজশাহীর কথা বলি, তোমরা দেখবে যে রাজশাহীর নিচে ভূত্বকের গভীরতা প্রায় 37 কিলোমিটার। তাহলে এই যে আবার আমরা সমুদ্রের নিচে দেখব যে মহাসাগরের নিচে ভূত্বকের গভীরতা মাত্র 3 থেকে 5 কিলোমিটার হয়ে থাকে, কোথাও কোথাও আরো বেশি হতে পারে কিংবা আরো কমও হতে পারে। তাহলে এই যে পৃথিবীর উপরিভাগের যে কঠিন অংশ সেটিকে আমরা বলছি ভূত্বক। আর্থার এন স্ট্রলার, তোমরা যদি কেউ পরবর্তীতে ভূগোল নিয়ে উচ্চতর পড়াশোনা করো তাহলে দেখবে যে প্রাকৃতিক ভূগোলের বই বলতেই আমরা স্ট্রলারের বইটাকে বেদবাক্যের মতো অনুসরণ করি। তো স্ট্রলার বলেছে যে পৃথিবীর বাইরের সবচেয়ে বাইরের ও পাতলা অংশ হচ্ছে ভূত্বক, যার গভীরতা 8 থেকে 40 কিলোমিটার এবং মূলত আগ্নেয় শিলায় গঠিত। অর্থাৎ তার ডেফিনেশনটা এইরকম ছিল যে আউটার মোস্ট অ্যান্ড থিনেস্ট অফ দ্য আর্থ জোন ইজ দ্য ক্রাস্ট, এ লেয়ার সাম 5 to 25 mile or 8 to 40 kilometer thick, formed largely of igneous rock। তাহলে তার বইয়ে ঠিক এইভাবেই দেয়া ছিল, যার বাংলা অর্থটা আমি এখানে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ভূত্বক হচ্ছে পৃথিবীর বাইরের সবচেয়ে বাইরের অংশ এবং এটি হচ্ছে কঠিন, এবং আমরা দেখব যে ভূত্বকের গড় গভীরতা 8 থেকে 40 কিলোমিটার, এবং আমরা দেখি যে এটি স্থলভাগের নিচে এর গভীরতা বেশি, অপরদিকে মহাসাগরের নিচে এর গভীরতা কম। আমরা যদি এই চিত্রটা দেখি তাহলে তোমরা এই যে দেখতে পাচ্ছ যে এটি একটি পর্বত, এই পর্বতের নিচে ভূত্বকের গভীরতা বেশি। তাহলে এই যে এই সাদা অংশটাকে আমরা ভূত্বক বলছি। অপরদিকে আমি যদি এই অংশে যাই তাহলে এই যে দেখো যে সমুদ্রের নিচে ভূত্বকটা কিন্তু খুবই অপ্রশস্ত। অপরদিকে দেখো যে ভূত্বকের নিচে এই যে আপার ব্যান্টেলের উপরের পর্যন্ত যে অংশ সেটিকে আমরা বলছি লিথোস্ফিয়ার। আসো আমরা লিথোস্ফিয়ারের বিষয়টা একটু পরে বলবো, ভূত্বকের বিষয়টা আগে আলোচনা শেষ করি। আমরা দেখি যে ভূত্বকের
তাহলে এই যে বললাম যে ভূত্বক কোন জায়গা যত উঁচু হবে তার ভূত্বকের গভীরতা তত বেশি হবে, আর কোন জায়গা যত নিচু হবে তার ভূত্বকের গভীরতা তত কম হবে। এবং এই ব্যালেন্সটা করার জন্য আমরা দেখি যে সবচাইতে উঁচু যে অংশগুলি সেগুলি সবচাইতে পাতলা উপাদানে গঠিত হয়, অপরদিকে সবচাইতে নিচু যে অংশগুলি সেই অংশগুলি ভারী উপাদানে গঠিত হয়। এবং এই যে তার ঘনত্বের মধ্য দিয়ে ভূত্বক কি করে, তার এই যে উঁচু নিচু অবস্থা তার একটি ভারসাম্য রক্ষা করে। এবং আমরা এটি সহজ পরীক্ষার মাধ্যমে করতে পারি, সেটি হচ্ছে যে তুমি যদি একটা গামলার মধ্যে বা একটা বালতির মধ্যে পানি নিয়ে সেখানে যদি বিভিন্ন ঘনত্বের কাঠ ছেড়ে দাও, তাহলে তুমি লক্ষ্য করবে যে কাঠটি সবচাইতে পাতলা সে সবচাইতে বেশি ভেসে থাকবে, অপরদিকে যে কাঠটি সবচাইতে হালকা সেই কাঠটি সবচাইতে কম ভেসে থাকবে এবং পানির নিচে তার গভীরতা তুলনামূলকভাবে বেশি হবে। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা কিন্তু দেখব যে কাঠটি সবচাইতে বেশি উঁচুতে থাকবে তার নিচেও কিন্তু সবচাইতে বেশি অংশ থাকবে। তাহলে এই সহজ পরীক্ষার মাধ্যমে আমরা ধারণা করতে পারি যে ভূত্বক কিভাবে পৃথিবীর উপরে অবস্থান করে। তাহলে দেখো যে এই বিষয়টি আসলে অনুধাবন করার জন্য যে তোমাকে মাটির নিচে অর্থাৎ মাটি খনন করে ভেতরের অংশ পর্যবেক্ষণ করতে হবে তা কিন্তু না, আমরা ছোট ছোট পর্যবেক্ষণের মাধ্যমেও অনেক জটিল বিষয়সমূহ উপলব্ধি করতে পারি। তাহলে দেখো অলরেডি আমরা এটি বলেছি যে ভঙ্গিল পর্বতমালা অঞ্চলে, অর্থাৎ এই যে আমরা হিমালয় পর্বতমালার কথা বলি কিংবা ইউরোপে আল্পস পর্বতমালার কথা বলতে পারি, অথবা উত্তর আমেরিকায় রকি পর্বতমালার কথা বলতে পারি, দক্ষিণ আমেরিকায় আমরা আন্দিজ পর্বতমালার কথা বলতে পারি, এগুলি হচ্ছে ভঙ্গিল পর্বত। এবং এই ভঙ্গিল পর্বতগুলি হালকা পাললিক শিলায় গঠিত এবং আমরা দেখি যে এই ভঙ্গিল পর্বতমালাগুলি হচ্ছে পৃথিবীর সবচাইতে উচ্চতম স্থান। অপরদিকে তোমরা জানো যে ডেড ভ্যালি, ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালি হচ্ছে এমন একটা জায়গা যেখানে ছোট কোনো প্রাণী দেখা যায় না। এখানে এত নিচু যে কার্বন ডাই অক্সাইডগুলি জমা হয়ে থাকে, ফলে এখানে নিচের অংশে এত বেশি কার্বন ডাই অক্সাইড জমা হয় যে ছোট প্রাণীগুলি যারা এই কার্বন ডাই অক্সাইড স্তরের মধ্যে থাকে তারা মারা যায়। এই কারণেই আমরা একে বলি ডেড ভ্যালি। তুমি যদি ডেড ভ্যালিতে গিয়ে ঘুমানোর কথা চিন্তা করো তাহলে পরের দিন সকালে তোমার যে ঘুম ভাঙবে সেই নিশ্চয়তা খুবই কম। অপরদিকে আমরা দেখি যে এই যে আমেরিকারই যদি আমরা উদাহরণ দিই তাহলে ডেড ভ্যালিতে ভূত্বকের গভীরতা মাত্র 20 কিলোমিটার, অপরদিকে সিয়েরা নেভাদা যে মালভূমি সেখানে আমরা দেখি যে গভীরতা 50 কিলোমিটার। আমরা অলরেডি ভারতীয় অঞ্চলের কথা বলেছিলাম যে হিমালয় পর্বতের নিচে ভূত্বকের গভীরতা 81 কিলোমিটার, কিন্তু পাদদেশে 48 কিলোমিটার। আর আমরা গঙ্গা অববাহিকাতে 32 কিলোমিটার, কিন্তু আমরা বলেছি যে রাজশাহী তুলনামূলকভাবে ভূত্বকের উচ্চতা বেশি, যে কারণে আমরা দেখি যে রাজশাহীতে ভূত্বকের গভীরতা তুলনামূলকভাবে বেশি, প্রায় 37 কিলোমিটার। তাহলে দেখো যে আমি তোমাদের এই যে লাল বাউন্ডারি, লাল কালিতে একটা আলাদা বক্সে আমরা এটি হাইলাইটেড করেছি মনে রাখার সুবিধার্থে, যে কি ভূপৃষ্ঠের উচ্চতা যত বেশি হবে ভূত্বকের গড় গভীরতা তত বেশি হবে এবং ভূত্বকের গভীরতা উপাদানগুলি তত হালকা হবে, আর ভূত্বকের উচ্চতা যত কম হবে গড় গভীরতা তত কম হবে এবং আমরা দেখব যে গঠনকারী উপাদানগুলি তত ভারী হবে। আমরা যদি ভূত্বকের গভীরতা অনুসারে ভাগ করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অংশটি এই যে তোমরা ছোট ছোট দাগের মাধ্যমে দেখতে পাচ্ছ যে 10 কিলোমিটার, দেখো সমুদ্রের যে রেখা সেটি 10 দিয়ে দেয়া আছে। অপরদিকে আমরা যদি একদম গাঢ় অংশ দেখি তাহলে দেখব যে তার গভীরতা তত, অর্থাৎ থিকনেস অর্থাৎ পুরুত্ব তত বেশি হবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই যে হিমালয় পর্বতের অবস্থান, এই যে এখানে এই যে হিমালয় পর্বতের যে অবস্থান তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে কিন্তু আমরা দেখব যে গভীরতা সবচেয়ে পুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, ভূত্বকের আমরা যদি বৈশিষ্ট্য দেখি তাহলে আমরা দেখব যে ভূত্বক
ভূত্বক না বলে আমরা ভূত্বক এবং তার নিচের অংশ যেটিকে আমরা বলি অশ্বমণ্ডল, আমরা একটু পরেই এটি নিয়ে কথা বলবো। অশ্বমণ্ডল, এই সমস্ত অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর মোট আয়তনের মাত্র 1 ভাগ। আমরা গড় গভীরতা বলি 5 থেকে 35 কিলোমিটার, স্থলভাগের জন্য 35 আর জলভাগের জন্য 5। আমরা দেখি গড় ঘনত্ব 2.7 গ্রাম, 2.7 থেকে 3 গ্রাম পার সিসি। তোমরা জানো যে আমরা যে কোনো বস্তুর ঘনত্ব পরিমাপ করি, সেই বস্তুটি একক ভরের যে বস্তু, একক আয়তনের যে বস্তু, সেই বস্তুর ওজন এবং পানির যে ওজন তার কম্পেয়ার করে আমরা কি করি, যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করি। যেমন আমরা দেখি যে 1 ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। অপরদিকে আমরা দেখব যে ভূত্বকের ক্ষেত্রে 1 ঘন সেন্টিমিটার ভূত্বকের ওজন হবে 2.7 থেকে 3 গ্রাম। এই কারণেই আমরা বলছি যে গড় ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব, আমরা এখানে আপেক্ষিক গুরুত্ব কথাটাই বেশি ব্যবহার করব, যে 2.7 থেকে 3 গ্রাম পার সিসি। এবং আমরা দেখব যে ভূত্বকের আমরা যত গভীরে যাব ঘনত্ব তত বাড়তে থাকবে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা পরিমাপ করতে পারি, সেটি হচ্ছে যে যে জিনিসের ঘনত্ব যত কম সে তত উপরে থাকে। যেমন আমরা যদি পানির মধ্যে তেল ছেড়ে দিই, তাহলে আমরা দেখব যে তেল উপরে ভেসে থাকবে আর পানি নিচে নেমে যাবে। কারণ হচ্ছে পানির চাইতে তেলের ঘনত্ব বেশি, পানির চাইতে তেলের ঘনত্ব বেশি। আরেকটি সহজ উদাহরণের মাধ্যমে আমরা এটি করতে পারি। ধরো তোমার কাছে 1 জার মুড়ি আছে, তুমি যদি মুড়ির জারটাকে ঝাঁকাও, তাহলে দেখবে যে সবচাইতে বড় বড় যে মুড়িগুলি, অর্থাৎ আয়তনের তুলনায় যেটি আয়তনের তুলনামূলকভাবে যেটি বড় সেটি সবচাইতে উপরে থাকবে, আর যেগুলির আয়তন কম সেগুলি নিচে থাকবে। কারণ আয়তন, প্রত্যেকটা মুড়ি তৈরি হবে সম আয়তনের চাল থেকে। তাহলে যে মুড়িটা যত বড় হবে তার ঘনত্ব তত কমে যাবে, কারণ সে বেশি জায়গা দখল করবে অথচ তার ওজন কম হবে। অপরদিকে যে মুড়িটা ছোট হবে, কিংবা যদি চাল অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে চাল তার আগের আয়তনেই থাকবে কিন্তু ওজনও সেম। ফলে আমরা দেখব যে চাল এবং অপরিপক্ক মুড়িগুলি নিচের দিকে থাকবে আর হালকা মুড়িগুলি উপরে আসবে। আসলে পৃথিবী গঠনের পর যখন ধীরে ধীরে ঠান্ডা হয় এবং এই যে পৃথিবী ঘুরতে থাকে, তখন তার ভারী উপাদানগুলি নিচের দিকে বসে যায় এবং পাতলা উপাদানগুলি উপরের দিকে চলে আসে। যে কারণে আমরা দেখব যে ভূত্বক থেকে আমরা যত গভীরে যাব ঘনত্ব তত বাড়বে। আমরা দেখি যে ভূত্বকের ক্ষেত্রে প্রতি 1 কিলোমিটার গভীরতার জন্য 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখি যে এই হিসাবে আমরা যদি 10 কিলোমিটার গভীরে যাই, তাহলে পৃথিবীর তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে পৌঁছায়। এবং এটি মোটামুটি 20 কিলোমিটার পর্যন্ত অপরিবর্তিত থাকে। 20 কিলোমিটার গভীরতায় আমরা দেখি যে 560 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং তারপর গিয়ে এই হারটি একটু কম বেশি হয়। যেমন আমরা দেখব যে 700 কিলোমিটার গভীরতায় সেই হিসাবে তোমার 3×7=21 অর্থাৎ 2100 সেন্টিগ্রেড তাপমাত্রা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখব যে সেখানে 12 থেকে 1300 বা 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হবে না। এবং আমরা দেখি যে পৃথিবী গঠনকারী যে মৌলগুলি রয়েছে 118টি মৌল, তার মধ্যে 44টি মৌল ভূত্বকের 99 ভাগ জায়গা জুড়ে থাকে। এবং আমরা দেখব যে অক্সিজেন এবং সিলিকনের পরিমাণ হচ্ছে, অক্সিজেনের পরিমাণ সবচাইতে বেশি, তারপর সিলিকন, প্রায় 46 ভাগ অক্সিজেন রয়েছে ভূত্বকের উপাদানগুলির মধ্যে। এবং আমরা জানি যে ভারী উপাদানগুলি পৃথিবীতে খুব রেয়ার। আমরা দেখব যে মহাদেশীয় ভূত্বক হচ্ছে হালকা উপাদানে গঠিত এবং এইগুলি হচ্ছে গ্রানাইট শিলায়। তোমাদের কিন্তু প্রশ্ন আসে যে মহাদেশীয় ভূত্বক কোন শিলায় গঠিত কিংবা মহাসাগরীয় ভূত্বক কোন শিলায় গঠিত। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে উপরের যে হালকা উপাদান সেটি হচ্ছে, এবং যেটি ভূত্বক গঠন করে, মহাদেশীয় ভূত্বক গঠন করে, সেটি হচ্ছে গ্রানাইট শিলায়। অপরদিকে মহাসাগরীয় ভূত্বক হচ্ছে ব্যাসল্ট। এবং আমাদের এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যে মহাদেশীয় ভূত্বক গঠনকারী যে গ্রানাইট শিলা সেগুলি হচ্ছে হালকা এবং অ্যাসিডিক অর্থাৎ অম্লীয়। এবং আমরা দেখব যে মহাসাগরীয় যে ভূত্বক যেটি মূলত ব্যাসল্ট শিলায় গঠিত, সেটি তুলনামূলকভাবে ভারী এবং ক্ষারীয় প্রকৃতির অর্থাৎ বেস টাইপ অর্থাৎ বেসিক। এবং আমরা দেখি যে
মহাসাগরীয় ভূত্বকের গড় আপেক্ষিক গুরুত্ব 2.9 থেকে 3.0 গ্রাম পার সিসি হয়ে থাকে। এবং তোমরা দেখো যে ঘনত্ব বাড়ার সাথে সাথে প্রাইমারি ওয়েভের গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখি যে মহাদেশীয় ভূত্বকে প্রাইমারি ওয়েভের গতিবেগ 6.2 কিলোমিটার পার সেকেন্ড। অপরদিকে আমরা দেখব যে মহাসাগরীয় ভূত্বক যার ঘনত্ব বেশি সেখানে কিন্তু এর গতিবেগ 7 কিলোমিটার পার সেকেন্ড। এবং আমরা দেখি যে এই যে ভূত্বক সেই উপর থেকে যদি আমরা চিন্তা করি যে এটি ভূত্বকের মানে পৃথিবীর বাইরের অংশ এবং এটি ভেতরের অংশ, তাহলে এই ভূত্বক এবং অশ্বমণ্ডল এর মাঝখানে একটি স্তর রয়েছে যেখানে গিয়ে আমরা দেখব যে আপেক্ষিক গুরুত্ব কম বেশি হয়, যে কারণে আমরা দেখব যে এই জায়গা সম্ভবত আমরা এই চিত্রটা পরে দেখব। আচ্ছা, আমরা যদি এই জায়গায় দেখো যে এই যে আমরা দেখি যে ভূত্বক, এই যে ভূত্বকে উপরের অংশটাকে আমরা বলছি ভূত্বক আর নিচের অংশটা অশ্বমণ্ডল। এই যে এখানে যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি এই রেখাটাই হচ্ছে তোমার মোহরভিষিক বিযুক্তি তল, বা আমরা একে বলি এই যে ভূত্বক এবং গুরুমণ্ডল না, বেসিক্যালি এটা অশ্বমণ্ডল হবে। ভূত্বক এবং অশ্বমণ্ডলের মাঝের যে বিযুক্তি রেখা সেটিকে আমরা বলি মোহ বা মোহরভিষিক বিযুক্তি তল। এবং আমরা দেখব যে এই জায়গায় ভূকম্প তরঙ্গ গতিবেগ পরিবর্তিত হয়ে যায়। আমরা যদি দেখি যে ভূত্বক গঠনকারী উপাদানগুলি, তাহলে আমরা এই গ্রাফের সাহায্যে আমরা কি করতে পারি বুঝতে পারি। তোমরা যদি এদিকে দেখো যে এই যে 46 ভাগ, তারপরে অক্সিজেন আমরা দেখি যে প্রায় 28 ভাগ, আসলে 27 ভাগের কিছু বেশি। এরপর আমরা দেখব যে অ্যালুমিনিয়াম 8 ভাগ, এবং তারপরে আমরা দেখব যে আয়রন প্রায় 6 ভাগ অর্থাৎ 5.9 ভাগ, এবং তারপর আমরা দেখি যে ক্যালসিয়াম এবং পর্যায়ক্রমে সোডিয়াম, পটাশিয়াম, টাইটানিয়াম এবং অন্যান্য উপাদানগুলি রয়েছে। এবং তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে যে শতকরা যে হার সেটি এবং তার সাথে ক্রমযোজিত। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে এই যে এখানে যে 10টি উপাদানের কথা বলেছি, এই 10টি উপাদান নিয়ে ভূত্বকের 99.08 ভাগ গঠিত। এবং তার মধ্যে আমরা দেখব যে অক্সিজেন সবচেয়ে বেশি। এবং এই চারটা আমি মনে করি যে তোমাদের একটি ছোট প্রশ্ন আসতে পারে যে ভূত্বক গঠনকারী উপাদান সমূহের নাম লিখো বা ভূত্বক গঠনকারী উপাদান সমূহের চার্ট তৈরি করো, এই ধরনের প্রশ্ন আমি দিতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের নামের পাশাপাশি এই সংযুক্তি এর পরিমাণটাও তোমাদেরকে দিতে হবে। তুমি যদি ক্রমযোজিত না পারো, অ্যাটলিস্ট ওজনের যে শতকরা হার অর্থাৎ প্রথম যে তালিকাটা সেটি তোমাদেরকে কিন্তু দিতে হবে। এবং আমরা এই যে আমরা ভূত্বকের যে বিভিন্ন স্তরের কথা বলি, তোমরা যদি দেখে থাকো তাহলে দেখবে যে এই যে এখানে দেখো যে ক্লাসিফাইড বাই ফিজিক্যাল প্রপার্টিজ, অপরদিকে দেখো যে এখানে আমরা বলছি কেমিক্যাল প্রপার্টিজ। এবং তুমি দেখবে যে আমরা যে পরবর্তী অংশ নিয়ে কথা বলবো এবং তুমি যে বই পড়বে সেই বই এবং আমার ক্লাস যদি তুমি একত্রিত করতে চাও তাহলে কনফিউশনে পড়বে। এই কনফিউশন দূর করার জন্যই এই চিত্র। তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে যে একদম উপরে আমরা দেখি যে ভূত্বক থেকে শুরু করে 100 কিলোমিটার পর্যন্ত যাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার, এর পরের যে অংশ সেটিকে আমরা বলছি যে অ্যাস্ট্রোস্ফিয়ার। আসলে অ্যাস্ট্রোস্ফিয়ারকে বিজ্ঞানীরা 300 কিলোমিটার পর্যন্ত বলে, কিন্তু আমরা দেখি যে এই যে 100 থেকে 2800 এই যে এই পর্যন্ত 2885 কিলোমিটার পর্যন্ত যে গভীর অংশ, এই অংশটাকে আমরা কি বলছি, এই অংশটুকুকে আমরা বলছি গুরুমণ্ডল। এবং গুরুমণ্ডলকে আমরা দুইটা ভাগে ভাগ করি এবং তার নিচের যে অংশটা এই যে কেন্দ্র, এখান থেকে শুরু করে কেন্দ্রভাগ পর্যন্ত এই অংশটাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল। তাহলে দেখো যে আমরা কি করি, পৃথিবীকে ভূত্বক থেকে শুরু করে কেন্দ্রভাগ পর্যন্ত পৃথিবীকে মূলত 3টা মণ্ডলে আমরা ভাগ করি। এক হচ্ছে অশ্বমণ্ডল, 2 হচ্ছে গুরুমণ্ডল, আর 3 হচ্ছে কেন্দ্রমণ্ডল। আমরা ইংরেজিটাও একটু দেখে নিই, সেটি হচ্ছে লিথোস্ফিয়ার, চলবে?
তাহলে দেখো যে আমরা এখানে যে এটা করি সেটি হচ্ছে যে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল, অশ্বমণ্ডলের নিচে আমরা দেখি যে গুরুমণ্ডল, এবং তার নিচে আমরা যে বিষয়টা দেখি সেটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে দেখো যে আমরা আমাদের আলোচনার সুবিধার্থে আমরা পৃথিবীর ভূত্বক থেকে শুরু করে কেন্দ্রভাগ পর্যন্ত যে ৬৩৭১ কিলোমিটার, এই অংশটাকে আমরা ৩ ভাগে ভাগ করব। এবং তোমরা যদি খেয়াল করো তাহলে আমরা বলেছি যে ভূত্বক থেকে শুরু করে প্রথম যে ১০০ কিলোমিটার, সেই প্রথম ১০০ কিলোমিটার অংশটাকে আমরা কি করছি, আমরা বলছি যে সেটি হচ্ছে লিথোস্ফিয়ার বা অশ্বমণ্ডল। কিন্তু আমরা যদি কেমিক্যাল প্রপার্টিজের দিকে যাই তাহলে আমরা দেখব যে শুধুমাত্র ভূত্বক, এই ভূত্বক থেকে তার নিচের যে অংশটুকু, অর্থাৎ এই যে আমরা বলি যে ৫ থেকে ৩৫ কিলোমিটার হচ্ছে গড় গভীরতা ভূত্বক, এই ৩৫ কিলোমিটারের পর থেকে ২৮৮৫ কিলোমিটার পর্যন্ত সেই অংশটাকে কিন্তু কি করা হবে, গুরুমণ্ডল হিসেবে আখ্যায়িত করা হবে। তাহলে তুমি দেখবে যে এক এক বই এক একভাবে, অর্থাৎ কোন বই কেমিক্যাল প্রপার্টিজের উপর ভিত্তি করে আর কোন বই ফিজিক্যাল প্রপার্টিজের উপর ভিত্তি করে ভাগ করেছে, যে কারণে খুব কনফিউশন তৈরি হয়। আসলে এইটা তোমরা কনফিউশনের মধ্যে নিবে না, বরং তোমরা এইভাবে আলোচনা করবে যে ভূত্বক থেকে শুরু করে ১০০ কিলোমিটার পর্যন্ত গভীর যে অংশ, সেই অংশটিকে আমরা বলবো অশ্বমণ্ডল। অশ্বমণ্ডলের উপরিভাগ হচ্ছে ভূত্বক, এবং ভূত্বকের নিচে অশ্বমণ্ডল যেটি, সেটি অনেকটাই গুরুমণ্ডলের বৈশিষ্ট্য, অর্থাৎ তার কেমিক্যাল স্ট্রাকচারের কারণে সে গুরুমণ্ডলের বৈশিষ্ট্য বজায় থাকে। এবং ১০০ থেকে ৩০০ কিলোমিটার, কোন কোন বইয়ে দেয়া আছে ১০০ থেকে ২০০ কিলোমিটার যে অংশ, অর্থাৎ গুরুমণ্ডলের বাইরের যে অংশ, সেই গুরুমণ্ডলের বাইরের অংশটা কি প্রচন্ড উত্তাপের কারণে এটা না কঠিন না তরল, অর্থাৎ নরম মোমের মতো একটি আস্তরণ তৈরি করে। আমরা এই আস্তরণের মতো যে অংশ, সেই অংশটাকে বলি নমনীয় মণ্ডল বা অ্যাস্থনোস্ফিয়ার। এবং আমাদের মনে রাখা দরকার যে আমাদের এই যে ভূত্বক, সেই ভূত্বক কতগুলি কঠিন গ্রানাইট শিলা নির্মিত পাতের উপরে বা ফলকের উপরে অবস্থিত, এবং এই ফলকগুলি প্রতিনিয়ত সঞ্চালমান। আমরা এর পরের ক্লাসে যখন তোমাদেরকে প্লেট টেকটনিক নিয়ে কথা বলবো তখন দেখবে যে এই যে প্লেট টেকটনিক নিয়ে আমরা যখন কথা বলবো তখন তোমাদের এই কনফিউশনগুলি দূর হয়ে যাবে। তাহলে এই যে নমনীয় মণ্ডল, এই নমনীয় মণ্ডলের উপর প্লেটগুলি কি করে, মুভ করতে পারে, এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারে। তাহলে দেখো যে এই গঠনগত দিক থেকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নমনীয় স্তর যদি না থাকতো তাহলে পৃথিবীতে আমরা যে বৈচিত্র্যময় ভূমিরূপ দেখি, অর্থাৎ এই যে পাহাড় পর্বত কিংবা মালভূমি, সমভূমি, এই কোন ভূমিরূপই আমরা দেখতে পারতাম না। তাহলে দেখো যে আমরা দেখব যে এই যে অশ্বমণ্ডল, সেই অশ্বমণ্ডল হচ্ছে পৃথিবীর মোট আয়তনের মাত্র ১ ভাগ এবং ওজনও প্রায় ১ ভাগ। অপরদিকে আমরা যদি তার পরের অংশ নিয়ে কথা বলি, যে এই যে ১০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত গভীর অংশ, সেই অংশকে আমরা বলছি ঊর্ধ্ব গুরুমণ্ডল, অর্থাৎ ১০০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত, দ্যাট মিনস এর পুরুত্ব হচ্ছে ৬০০ কিলোমিটার। এই অংশটাকে আমরা বলি ঊর্ধ্ব গুরুমণ্ডল। ঊর্ধ্বগুরুমণ্ডলে আমরা দেখব যে এখানে ম্যাগনেসিয়াম এবং সিলিকন, যেটি আমরা বলেছি যে ভূত্বক গঠনকারী উপাদানগুলির মধ্যে একটি বড় অংশ জুড়ে থাকে, সেই ম্যাগনেসিয়াম সিলিকনের সাথে সাথে ভারী উপাদান ক্রোমিয়াম এবং আয়রন থাকে বা লোহা থাকে, যে কারণে আমরা এই স্তরকে বলি ক্রোফেসীমা।
তাহলে ঊর্ধ্ব গুরুমণ্ডলকে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রোফে সীমা, অর্থাৎ ক্রোমিয়াম, ফেরাম, সিলিকন, ম্যাগনেসিয়াম। তোমরা জানো যে ক্রোমিয়ামের যে প্রতীক সেটি হচ্ছে সিআর, আর ম্যাগনেসিয়ামের যে প্রতীক সেটা হচ্ছে এমজি, কিন্তু আমরা এখানে উচ্চারণের সুবিধার্থে আমরা ক্রোমিয়ামের জন্য সিআরও এবং ম্যাগনেসিয়ামের জন্য এমএ। তাহলে কি ক্রোফে সীমা। তাহলে দেখো যে আমরা দেখি যে 100 কিলোমিটার গভীরতায় এর তাপমাত্রা হচ্ছে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু 700 কিলোমিটার গভীরতায় আমরা দেখব যে এর তাপমাত্রা 1900 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমরা দেখি যে ঊর্ধ্ব গুরুমণ্ডলের গড় যে ঘনত্ব তোমরা যদি বোর্ডে দেখে থাকো তাহলে দেখবে যে 3.45 গ্রাম পার সিসি এবং আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 4। এবং আমরা দেখব যে যেহেতু এর গুরুত্ব বেড়ে যাচ্ছে, যে কারণে আমরা দেখব যে প্রাইমারি ওয়েভের গতিবেগও বেড়ে গিয়ে 9.2 কিলোমিটার পার সেকেন্ডে দাঁড়ায়। অপরদিকে নিম্ন গুরুমণ্ডলটা কি? এই যে 700 কিলোমিটার থেকে গুরুমণ্ডলের শেষ সীমা অর্থাৎ 2885 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ আমরা যদি এই এরিয়াটার বিস্তার দেখি তাহলে দেখব 2185 কিলোমিটার, এই পর্যন্ত অংশটাকে আমরা বলছি নিম্ন গুরুমণ্ডল। এবং আমরা দেখব যে এখানে ক্রোমিয়ামের পরিবর্তে নিকেল বেশি থাকে, যে কারণে আমরা এই স্তরটাকে বলি নিফে সীমা। তাহলে লক্ষ্য করো, ঊর্ধ্ব গুরুমণ্ডল হচ্ছে ক্রোফে সীমা আর নিম্ন গুরুমণ্ডল হচ্ছে নিফে সীমা। এবং নিকেল থাকার কারণে আমরা দেখব যে এখানে আপেক্ষিক গুরুত্ব আরো বেড়ে যায়। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে এই অংশে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কি যে 5.6 গ্রাম পার সিসি। এবং আমরা দেখব যে আপেক্ষিক গুরুত্ব বেড়ে 8-এ গিয়ে দাঁড়ায়। এবং আমরা দেখি যে প্রাইমারি ওয়েভের গতিবেগ বেড়ে দাঁড়ায় 11.4 কিলোমিটার প্রতি সেকেন্ডে। তাহলে দেখো যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যত বাড়বে পি তরঙ্গের গতিবেগও তত বৃদ্ধি পায়। এবং কেন্দ্রমণ্ডল অর্থাৎ গুরুমণ্ডলের পরবর্তী যে 3486 কিলোমিটার, এই 3486 কিলোমিটার অংশটাকে আমরা বলি কেন্দ্রমণ্ডল। এবং আমরা দেখি যে আয়তনের দিক থেকে বল যত ছোট হবে তার আয়তন তত কম হবে, যে কারণে আমরা এই অংশটাকে দেখি যে আয়তনের 16 ভাগ কিন্তু ভারী উপাদানে গঠিত হওয়ার কারণে পৃথিবীর মোট ওজনের প্রায় 32 ভাগ হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডল। আর আরেকটি বিষয় বলি, সেটি হচ্ছে যে আমরা দেখব যে গুরুমণ্ডল আয়তনের দিক থেকে প্রায় 82 ভাগ, কিন্তু ওজনের দিক থেকে মাত্র 67 ভাগ। ওজনের দিক থেকে 67 ভাগ আর আয়তনের দিক থেকে 82 ভাগ হচ্ছে গুরুমণ্ডল। এবং আমরা দেখব যে কেন্দ্রমণ্ডলে এসে আপেক্ষিক গুরুত্ব 10 থেকে 13.6 গিয়ে দাঁড়ায়। এবং আমরা দেখি যে এই জায়গার তাপমাত্রা উপরিভাগের তাপমাত্রা 3500 কিলোমিটারের মতো হলেও আমরা দেখব যে কেন্দ্রভাগের তাপমাত্রা 6000 ডিগ্রি, কোন কোন জায়গায় 6700 ডিগ্রির কথা উল্লেখ রয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীর কেন্দ্রভাগের তাপমাত্রা সূর্যের বাইরের তাপমাত্রার সমান, অর্থাৎ সূর্যের পৃষ্ঠভাগের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আমরা দেখি যে কেন্দ্রমণ্ডলকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে বহির্কেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। বহির্কেন্দ্রমণ্ডল হচ্ছে তোমার 2270 কিলোমিটার এবং অন্তঃকেন্দ্রমণ্ডল 1216 কিলোমিটার, এই মোট হচ্ছে 3486 কিলোমিটার। এবং আমরা দেখি যে বহির্কেন্দ্রমণ্ডল হচ্ছে অত্যাধিক তাপের কারণে এটি তরল অবস্থায় থাকে, কিন্তু অন্তঃকেন্দ্রমণ্ডল পৃথিবীর কেন্দ্রভাগ যেখানে প্রচন্ড রকমের চাপ বিরাজ করে। আমরা দেখি যে বায়ুমণ্ডলের যে চাপ অর্থাৎ ভূপৃষ্ঠের উপরিভাগে যে চাপ তার চাইতে প্রায় 3300 থেকে 3600 গুণ অধিক চাপ সেখানে বিরাজমান, যে কারণে অতি চাপের কারণে আমরা দেখি যে এই 6000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লোহার উপাদানকে গলাতে সক্ষম না, যে কারণে আমরা দেখব যে সেখানে কঠিন ভাবে বিরাজমান, অর্থাৎ কেন্দ্রভাগ কঠিন।
এবং আমরা দেখি যে বহির্কেন্দ্রমণ্ডলের বাইরের অংশে অর্থাৎ এই তরল অংশের মধ্যে দিয়ে পদার্থ যখন তরল হয়ে যায় তখন প্রাইমারি ওয়েভের গতিবেগ কমে যায়, আর পদার্থ যখন কঠিন অবস্থায় থাকে তখন তার প্রাইমারি ওয়েভের গতিবেগ বেড়ে যায়। যে কারণে আমরা দেখব যে বহির্কেন্দ্রমণ্ডলে প্রাইমারি ওয়েভের গতিবেগ কমে যাবে এবং সেকেন্ডারি ওয়েভ আমরা দেখব যে এই স্তরে প্রবেশ করতে পারবে না। যে কারণে আমরা বুঝতে পারি এই যে সেকেন্ডারি ওয়েভ যে প্রবেশ করতে পারছে না, এটি ইন্ডিকেট করে যে এটি তরল অবস্থায় বিরাজ করে, কারণ যদি কঠিন অবস্থায় বিরাজ করত তাহলে সেকেন্ডারি ওয়েভ তার ভেতর দিয়ে প্রবেশ করতে পারত। তাহলে বহির্কেন্দ্রমণ্ডল তরল আর অন্তঃকেন্দ্রমণ্ডল কঠিন। এবং আমরা এতক্ষণ যে বিষয়টা আলোচনা করলাম সেটাকে যদি সামারাইজ করি তাহলে দেখো যে প্রথম উপরের যে 100 কিলোমিটার সেটিকে আমরা বলছি অশ্বমণ্ডল, তারপরে যে 600 কিলোমিটার সেটিকে আমরা বলছি ঊর্ধ্বগুরুমণ্ডল অর্থাৎ 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, তারপরে যে 2185 কিলোমিটার অর্থাৎ আমরা দেখব যে 2885 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটিকে আমরা বলছি নিম্নগুরুমণ্ডল, এবং তার পরবর্তী 2270 কিলোমিটার অর্থাৎ 5155 কিলোমিটার পর্যন্ত যে অংশ সেটিকে আমরা বলছি বহির্কেন্দ্রমণ্ডল, এবং তারপরের যে 1216 কিলোমিটার অর্থাৎ একদম শেষ অংশ পর্যন্ত অর্থাৎ 6371 কিলোমিটার পর্যন্ত যে অংশটা সেটিকে আমরা বলছি কেন্দ্রমণ্ডল। এবং কেন্দ্রমণ্ডল হচ্ছে লোহা এবং নিকেলের সংকর ধাতুতে গঠিত। তাহলে আমরা আজকে এই পর্যন্তই, এবং তোমরা যেটা করবে যে চার্ট মানে পড়াকে যত সংক্ষিপ্ত আকারে যত কম জায়গার মধ্যে নিয়ে আসতে পারবে সেটি মনে রাখা তত সহজ হয়। তাহলে তোমরা যে কোনো পড়াকে এরকম চার্টে পরিণত করবা। এবং তুমি যদি দেখো তাহলে এই যে দেখো যে আমরা বলেছি যে অশ্বমণ্ডল হচ্ছে ব্যাসল্ট এবং গ্রানাইট শিলায় গঠিত। গ্রানাইট শিলা হচ্ছে মহাদেশীয় ভূত্বক গঠন করে আর ব্যাসল্ট হচ্ছে মহাসাগরীয় ভূত্বক গঠন করে। অপরদিকে ঊর্ধ্বগুরুমণ্ডল যেটাকে আমরা বলছি ক্রোফেসীমা এবং নিম্নগুরুমণ্ডল যেটাকে আমরা বলি নিফেসীমা। তাহলে আমরা দেখি দুইটা অংশে ম্যাগনেসিয়াম এবং সিলিকন থাকে, কিন্তু উপরের অংশে লোহা এবং ক্রোমিয়ামের পরিমাণ বেশি থাকে আর নিচের অংশে নিকেল এবং ক্রোমিয়ামের পরিমাণ বেশি থাকে। এবং আমরা পরবর্তীতে দেখি যে বহির্কেন্দ্রমণ্ডল সেটিকে আমরা বলি হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল যেটাকে আমরা বলি নিফে, আর উপরের অংশে আমরা দেখব যে নিকেল এবং আয়রনের সাথে সাথে অন্যান্য অংশও যুক্ত থাকবে। তাহলে আজকে এই পর্যন্তই, এবং আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবে, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবে। ধন্যবাদ।